আসসালামু আলাইকুম। আমরা বিগত ২ ক্লাসে ২০১৭ সালের যে বিগত কোয়েশ্চেনগুলো আলোচনা করছিলাম তারপর থেকে আমরা শুরু করলাম আজকে যে কুমিল্লা বোর্ড ১৭ ৩ নং। এখানে উদ্দীপক দেখা যাচ্ছে, গতে বলা হচ্ছে এ থেকে কিভাবে ক্লোরোবেনজিন। এই যে এটা হলো বোঝাই যাচ্ছে যে এটা হলো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এটা হলো মিথাইল বেনজিন বা টলুইন। তো এখান থেকে আমরা কিভাবে ক্লোরোবেনজিন পাবো। আর ঘ নম্বরে বলা ছিল এই যৌগটির প্রতিস্থাপন বিক্রিয়া অর্থপ্যারা অবস্থানে ঘটে, অর্থাৎ এই যে টলুইনের যে মিথাইল গ্রুপ, এটা যে অর্থপ্যারাটিতে, এটা আমরা এর আগে অনেক বলছি, এটা আজকে আমরা বলবো না। আমরা শুধু এই যে কিভাবে ক্লোরোবেনজিন পাওয়া যায় এটা আমরা আজকে দেখব। তো তার আগে আমরা যেটা করব সেটা হলো যে এই যে এখানে এই যে মাঝখানে যে এটা দেখা যাচ্ছে এটা হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই যে ডায়াজোনিয়াম সল্ট বা এটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যে কোনোভাবে লেখা যায় N2+ অথবা এই যে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড, এখানে একটা প্লাস থাকবে। তো এইটা বলার উদ্দেশ্য হলো যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এটা হলো এমন একটা যৌগ যেখান থেকে আমরা যে বিভিন্ন যৌগ আমরা তৈরি করতে পারি। এই যে এটা হলো বেনজিন, এটা হলো ফ্লোরোবেনজিন, এটা হলো ক্লোরোবেনজিন, এটা হলো ব্রোমোবেনজিন, এটা হলো আয়োডোবেনজিন, এটা হলো সায়ানোবেনজিন, এটা হলো ফেনল বা হাইড্রক্সিবেনজিন। এখানে এই যে রিয়াজেন্ট গুলো দেখা যাচ্ছে। সুতরাং আমাদের টার্গেট থাকবে যে যে কোনো প্রোডাক্ট যদি আমাদের করতে বলে যে এই কয়েকটার মধ্যে বা এখান থেকে আরো অন্যান্য প্রোডাক্ট আছে, সেক্ষেত্রে আমরা প্রথমে এই বেনজিন ডায়াজোনিয়াম সল্ট বা ডায়াজোনিয়াম যে লবণ বা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এটা আমরা আগে তৈরি করব। তারপরে যেমন এখানে বলা হচ্ছে ক্লোরোবেনজিন বা অ্যারাইল ক্লোরাইড। তাহলে আমরা কি করব, যে মিথাইল বেনজিন থেকে প্রথমে আমরা ডায়াজোনিয়াম সল্ট তৈরি করব, সেখান থেকে এই যে ক্লোরোবেনজিন তৈরি করব। যদি বলে যে ফ্লোরোবেনজিন, তাহলে এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আমরা তৈরি করব, সেখান থেকে এই যে HBF4 এবং যদি আমরা হিট দিই তাহলে এই যে অ্যারাইল ফ্লোরাইড তৈরি হবে। তো এইভাবে যে কোনো যৌগ আমরা একটার পরিপ্রেক্ষিতে আমরা সবগুলোই দেখায় দিলাম। এখানে এর এরপরে যেটা বলছিল ওই যে যে মিথাইল গ্রুপ যেটা অর্থপ্যারার নির্দেশক, এই যে আমরা যে এখানে কোশ্চেনটা আমরা আরেকবার একটু দেখে নিই। এই যৌগটির প্রতিস্থাপিক অর্থপ্যারা অবস্থানে ঘটে বিশ্লেষণ করো। তো আমরা এটা তো এর আগেও বলছি, আজকে আমরা জাস্ট একটু দেখাই দিচ্ছি যে এই যে এটা হলো ইন্ডাকটিভ ইফেক্ট বা ধনাত্মক আবেশ ধর্ম, যে মিথাইল গ্রুপ তার ইলেকট্রনকে এই বেনজিন বলয়ের দিকে ঠেলে দেয় বা পুশ করে দেয়, যার ফলে এটা সক্রিয়তা বৃদ্ধি পায়। বেনজিন রিং সক্রিয়কারী মূলক। তো এখানে এই যে এটার হাইপার কনজুগেশনের ফলে যে বিভিন্ন অবস্থানে, অর্থাৎ অর্থ প্যারা অবস্থানে, এই যে এটা হলো অর্থ, এটা হলো প্যারা, এটা হলো অর্থ। তো অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, যার ফলে ইলেকট্রোফাইল যে ইলেকট্রন লাভিং ইলেকট্রনকে যে অ্যাটাক করবে বা সে এখানে এসে যুক্ত হবে। সুতরাং এটা হলো অর্থপ্যারা নির্দেশক, এবং এটার যে সাবস্টিটিউশনটা, যে পজিশন বিক্রিয়াটা, এটা কিন্তু অর্থপ্যারা অবস্থানে ঘটবে। আচ্ছা এরপরে এরপরে এই যে আমরা এরপরের যে ইয়েটা দেখা যাচ্ছে, এই যে রাজশাহী বোর্ড 17-তে 8 নাম্বার, এখানে যে এখানে দেখা যাচ্ছে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। তো এখানে বলা ছিল যে এটা হলো ফেনল, এটা হলো ফেনল এবং এটা হলো জিঙ্ক। তাহলে ফেনলের সাথে জিঙ্ক পাতন করলে এখানে হবে, এই যে কি বলে এটা, এটা হবে বেনজিন। বেনজিন থেকে আমরা যদি এখানে নাইট্রেশন করি তাহলে এটা হবে নাইট্রোবেনজিন, আর এই যে এটা হলো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এটা হবে মিথাইল বেনজিন বা টলুইন। তুমি একটু যাও না, আমি একটু ক্লাসটা নেই, আমি আসতেছি, যাও আপনি ভাইদের সাথে একটু খেলাও। তাহলে একটু পরে আমি কাজটা শেষ করি না। তাহলে এই যে এই এই যে আমরা এই যে এখানে যে বিক্রিয়াটা, এটা আমরা এই যে এখানে দেখাচ্ছি যে ফেনল এই এটাকে
জিঙ্ক ডাস সহ যদি আমরা পাতন করি তাহলে বেঞ্জিন পাওয়া যাবে। এখানে যেটা বলা ছিল গ নম্বরে যে এই যৌগের প্রতিস্থাপন বিক্রিয়ার কারণ ব্যাখ্যা করো। তাহলে এটা হলো বেঞ্জিন, বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়ার কারণটা কি? আর ঘতে বলা ছিল যে এক্স এবং ওয়াই এর মধ্যে, এক্সটা হলো নাইট্রোবেনজিন আর এটা হলো মিথাইল বেঞ্জিন বা টলুইন, এটার মধ্যে নাইট্রেশন করলে কার বেশি তাপমাত্রা লাগবে। তো আমরা এখানে একটু এই তাপমাত্রার ব্যাপারটা আমরা একটু দেখি যে নাইট্রেশনের তাপমাত্রা কিন্তু বেঞ্জিনের ক্ষেত্রে লাগবে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের, এটার কম। আর নাইট্রোবেনজিনের ক্ষেত্রে বেনিজিন হয়ে গেছে, এটা বেঞ্জিন হবে আর কি, এই যে এটা বেঞ্জিন হয়ে গেছে, এই যে এটা হবে 50 বা তার কম। আর মিথাইল বেঞ্জিনের ক্ষেত্রে এটা হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তো কারণটা কি আমরা এখানে একটু বলে নেই যে বেঞ্জিনের ক্ষেত্রে এখানে না আছে কোনো সক্রিয়কারী মূলক বা অর্থপ্যারা নির্দেশক, না আছে কোনো নিষ্ক্রিয়কারী মূলক বা মেটা নির্দেশক, কোনো গ্রুপ নাই, কোনো কিছু নাই, যার ফলে এটা হলো 50-এর কম। নাইট্রোবেনজিনের ক্ষেত্রে এখানে একটা নিষ্ক্রিয়কারী গ্রুপ আছে, এটা হলো নাইট্রোমূলক, এটা হলো ডিঅ্যাক্টিভেটিং, নিষ্ক্রিয়কারী। সুতরাং এখানে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রা লাগবে। আর মিথাইল বেঞ্জিনের ক্ষেত্রে যেহেতু এখানে সক্রিয়কারী গ্রুপ আছে এবং সেটা হলো মিথাইল মূলক এবং এটা হলো বেঞ্জিন বলা সক্রিয়কারী, ইলেকট্রনকে এই দিকে ঠেলে দিবে, যার ফলে এখানে তাপমাত্রা কম লাগবে। আমরা এর আগেও কিন্তু এখানে আমরা এই যে বিভিন্ন বেঞ্জিন জাতকের, এর আগের ক্লাসে আমরা আগের ভিডিওতে বিভিন্ন বেঞ্জিন জাতকের সক্রিয়তা আমরা কিন্তু দেখাইছিলাম। তো এখানে যেহেতু তাপমাত্রা বলতেছে, সুতরাং এখানে আমরা বিশেষভাবে তাপমাত্রাটাই আমরা বলতেছি। এরপরে এই যে বেঞ্জিনের ক্ষেত্রে এই যে কিভাবে এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেবে, এই যে এটা হলো বেঞ্জিন রিং, এটা হলো ইএন, এটা হলো ইলেকট্রোফাইল এবং এটার সাথে এটার এন মানে এখানে যে আমরা যেমন এই যে নাইট্রিক অ্যাসিড হতে পারে, এইটা হলো নাইট্রো অংশটা NO2, আর এটা হলো যে বাদবাকি অংশ বোঝানোর জন্য। তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দিলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে এবং সেই হাইড্রোজেনটা এই নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে NH এবং এখানে একটা এই ইলেকট্রোফাইল যেটা এটা এখানে যুক্ত হলো। অর্থাৎ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মূল কথা হলো যে সাধারণত বেঞ্জিন রিং থেকে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়। এটা সাধারণত এটা হাইড্রোজেনটা এখানে প্রতিস্থাপিত হয়। তো এই যে এই প্রক্রিয়াটা এই যে এখানে এইভাবে দেখানো হচ্ছে যে ইলেকট্রোফাইলটা বেঞ্জিন রিং অ্যাটাক করে, এরপরে জাস্ট একটা হাইড্রোজেন এখান থেকে প্লাস প্রোটন আকারে চলে যায় এবং হচ্ছে যে এখানে ইটা যুক্ত হয়। তাহলে কেন এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেবে? যে যেহেতু ইলেকট্রোফাইলের ইলেকট্রনের প্রতি এই যে এটা হলো ইলেকট্রোফাইল, এই যে এটা হলো ইলেকট্রোফাইল, এটা যেহেতু ইলেকট্রনের প্রতি ইয়েটা বেশি, আকর্ষণটা বেশি, সুতরাং এটা বেঞ্জিন রিং এর এই ইলেকট্রন যে ডেনসিটি এখানে অ্যাটাক করবে, অ্যাটাক করে একটা হাইড্রোজেন এখান থেকে চলে যাবে এবং এখানে যুক্ত হবে। তাহলে এই যে ইলেকট্রনের প্রতি যে এটার আকর্ষণ, এখান থেকে কিন্তু এর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ঘটতেছে। তো এটাকে হলো যে আরো বিভিন্নভাবে দেখানো যায়, এই যে যেমন এই যে এখানে সবচেয়ে সহজ যেটা বা যেটা সবচেয়ে বেশি আমরা ইয়ে করি, এক্সপেক্ট করি যে আমাদের শিক্ষার্থীরা এই যে এভাবে দেখাবে যে এখানে একটা ইলেকট্রোফাইল এখানে ডিরেক্টলি অ্যাটাক করবে, এইভাবে দেখালে হয়। অ্যাটাক করার পরে এই যে এখানে রেজোনেন্স স্ট্রাকচার হবে তিনটা, না এই যে তিনটা পজিশনে রেজোনেন্স স্ট্রাকচার বা এই যে এভাবেও দেখানো হয়। এইটা কিন্তু সবচেয়ে বেশি হলো যে সহজ আর কি। ই প্লাস এখানে বেঞ্জিন দেখা যাচ্ছে, সরাসরি এই ইলেকট্রোফাইলটাই বেঞ্জিন রিং থেকে ইলেকট্রন টেনে নেবে, যেহেতু ইলেকট্রোফাইল টেনে এলে সে তিনটা পজিশনে একই রেজোনেন্স স্ট্রাকচার, যার ফলে এটা রেজোনেন্স স্ট্যাবিলাইজড, হ্যাঁ, রেজোনেন্স বা অনুরণন, সুস্থিত অনুরণন কাঠামো, সুস্থিত অনুরণন কাঠামো তৈরি করবে। এইটাকে আমরা এই যে সম্পূর্ণটা গোল, এখানে এই তীর চিহ্ন অর্থাৎ ইলেকট্রনটা এই ভিতর থেকে এই বাইরের দিকে যাচ্ছে, সেটাকে এই যে ডট 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 দিয়ে এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। এটা হলো সিগমা কমপ্লেক্স, সেখান থেকে এই যে ইয়ে হলো। তো যে কোনো একভাবে হয় এইভাবে অথবা এইভাবে অথবা এইভাবে আমরা বিভিন্নভাবে দেখালাম, যেভাবে যার সুবিধা হয় যে কোনো একভাবে দেখাতে হবে। এরপরে যেটা বলছিল যে নাইট্রোবেনজিন এবং টলুইনের ক্ষেত্রে তাপমাত্রা কার
বেশি লাগবে কার কম লাগবে। তো আমরা যে এইটা কিন্তু এর আগের ভিডিওতে আমরা এর আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম। তো এখানে যেটা মূল এই যে আমরা দেখাচ্ছি যে বেনজিন থেকে নাইট্রোবেনজিন এটা হলো বিলো 55 55 ডিগ্রি সেন্টিগ্রেডের কম লাগবে। আর যদি আমরা তাপমাত্রা বাড়াই এই যে এখান থেকে এটা হলো 55 কম বা 50-এর কম আর কি, তাহলে হলে এই নাইট্রোবেনজিন। এরপরে যদি আমরা তাপমাত্রা আরো বাড়াই তাহলে এই যে যেহেতু এটা হলো মেটা নির্দেশক সুতরাং 13 এরপরে হলো 135, হ্যাঁ 13 ডাইনাইট্রোবেনজিন আর একটা হলো 135 ট্রাইনাইট্রোবেনজিন বা টিএনটি। তাহলে আমরা যত টেম্পারেচার এরপর থেকে আমরা এই যে 50-এর কম এরপরে আমরা যত আরো বাড়াবো তত এই অন্যান্য যে উৎপাদ এটা হবে। সুতরাং এইটাকে যদি আবার আমরা নাইট্রেশন করি তাহলে 50-এর বেশি, এরপরে যদি আরো একটু ইয়ে করতে চাই তাহলে আরো তাপমাত্রা লাগবে। এখানে এই যে একটা জিনিস যে যত নাইট্রো গ্রুপ যুক্ত হবে, এখানে একটু বানানটা ভুল হয়েছে, যুক্ত হবে তত বলয়ের সক্রিয়তা কমে যাবে। কারণ তো অবশ্যই যে যেহেতু নাইট্রো গ্রুপ হলো নিষ্ক্রিয়কারী সুতরাং একটার নাইট্রো গ্রুপ থাকলে এই রিংটা যত নিষ্ক্রিয় হবে, দুইটা নাইট্রো গ্রুপ থাকলে এই যে 13 যদি হয় তাহলে তার চেয়ে আরো একটু বেশি নিষ্ক্রিয় হবে। আর তিনটা যদি নাইট্রো গ্রুপ আমাদের থাকে তাহলে এই রিংটা আরো নিষ্ক্রিয় হবে। এই জন্য যত নাইট্রো গ্রুপ আমরা যুক্ত করতে যাব এই তাপমাত্রার পরিমাণ তত বাড়াতে হবে, কারণ রিংটা নিষ্ক্রিয় হয়ে যায়। এরপরে টলুইনের ক্ষেত্রে এই টেম্পারেচার কিন্তু এটা যেমন এই যে 55-র কম, কিন্তু টলুইনের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু 30 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 30 ডিগ্রি সেন্টিগ্রেডেই এই যে 2 নাইট্রোমিথাইল বেনজিন এবং 4 নাইট্রোমিথাইল বেনজিনের একটা রেসিমিক মিক্সচার, রেসিমিক মিক্সচার বা হলো যে ওই যে সমমোলার একটা মিশ্রণ পাওয়া যায় 30 ডিগ্রি। কারণটা কি? এই যে কারণটা হলো এই যে মিথাইল গ্রুপ এটা হলো এই যে ইলেকট্রন রিলিজিং বা এটা হলো অ্যাক্টিভেটিং, এটা সক্রিয় করছে, এবং নাইট্রো গ্রুপ হলো এটা হলো যে ইলেকট্রন উইথড্রয়িং বা এটা বেনজিন রিংকে এটা নিষ্ক্রিয় করছে। সুতরাং যেহেতু এটা ইলেকট্রন ডেনসিটি বেশি সুতরাং এটা কম তাপমাত্রায় এটা নাইট্রেশন সম্ভব। তো এটাই যে এখানে যে বলা হচ্ছে যে টলুইন প্রায় বেনজিনের চেয়ে 25 গুণ নাইট্রেশনের যে রেটটা এটা কিন্তু প্রায় 25 গুণ বেশি হলো যে দ্রুত বিক্রিয়া দিবে। এই যে আমরা এখানে দেখাচ্ছি যে টলুইন থেকে এই যে অর্থোনাইট্রোটলুইন এটা হবে 60% আর প্যারানাইট্রোটলুইন হবে 36%, কারণ এই যে মিথাইল গ্রুপটা হলো অর্থ প্যারা নির্দেশক, এই জন্য এটা হলো অর্থ, এই যে ওতে অর্থ পিতে প্যারা, এই দুইটাই হলো মেজর প্রোডাক্ট বা প্রধান উৎপাদ, আর মেটাটাও এটা খুব অল্প পরিমাণে হবে। আর যদি নাইট্রেশন হয় বেনজিনে তাহলে এই যে প্রথমে আমরা বেনজিনের নাইট্রেশন করে প্রথমে একটা নাইট্রোবেনজিন হলো অর্থ এবং প্যারা পজিশনে, এরপরে যদি আমরা এটাকে আবার নাইট্রেশন করি তাহলে এটা হবে এই যে 1, এটা হলো এটা যদি 1 হয় তাহলে এটা হবে 3, তাহলে 13 ডাইনাইট্রোবেনজিন। এটাকে যদি আবার আমরা ইয়ে করি নাইট্রেশন করি তাহলে হবে 135 ট্রাইনাইট্রোবেনজিন বা টিএনটি। এই যে এইটার ক্ষেত্রে টেম্পারেচার কত? এটার ক্ষেত্রে টেম্পারেচার হলো এই যে প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি আমরা এই যে আমরা যদি প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা এই এটা ইয়ে করি তাহলে এই যে ডাইনাইট্রোবেনজিন এবং ট্রাইনাইট্রোবেনজিন তৈরি হয়। টেম্পারেচার অনেক বেশি লাগবে কারণ আমরা আগে বললাম যে এটা হলো বেনজিন রিং নিষ্ক্রিয়কারী বা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এরপরে সিলেট বোর্ড 17-তে 3 নং ছিল, বলা ছিল যে এ এবং সি, এটা হলো এই যে ফেনলকে জিঙ্ক সহ পাতন করলে এটা বেনজিন হবে, আর সিটা হলো এই যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এটা হলো মিথাইল বেনজিন বা টলুইন, এবং এটা হলো নাইট্রোবেনজিন। তো পারস্পরিক পরিবর্তন এ এবং সি অর্থাৎ বেনজিন এবং টলুইনের পারস্পরিক পরিবর্তন। আর যে বি এবং সি মিথাইল বেনজিন এবং নাইট্রোবেনজিনের হলো যে এই যে কোনটা বেশি সক্রিয় এটা কিন্তু আমরা আগের ক্লাসে আমরা আলোচনা করছি। তো আমরা জাস্ট রূপান্তরটা দেখি। এই যে প্রথমে আমরা আসি বেনজিন, যে বিক্রিয়াটা এখানে দেয়া ছিল, এই যে বিক্রিয়া থেকে কিন্তু একটা রূপান্তর বোঝা যাচ্ছে যে ফেনলকে জিঙ্ক সহ উৎপাদন করলে বেনজিন হবে, বেনজিনকে এই যে
মিথাইল ক্লোরাইড এবং শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে হবে মিথাইল বেনজিন বা টলুইন। তাহলে একটা রূপান্তর কিন্তু উদ্দীপকে দেয়া আছে যে এটা বেনজিন, মিথাইল ক্লোরাইড, এখানে আমরা শুষ্ক বা অ্যানহাইড্রাস AlCl3 দিলাম, এই টলুইন তৈরি হলো। এখন এর বিপরীত পারস্পরিক রূপান্তর মানে এটা থেকে এইটা এবং এটা থেকে এটা। তাহলে এই মিথাইল বেনজিন থেকে আমরা কিভাবে বেনজিন পাবো? তাহলে এই যে টলুইনকে জারণ ঘটাতে হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে, এখানে একটা ক্ষার থাকবে, দিলে এটা হবে টলুইন থেকে আমরা পাবো হলো বেনজোইক অ্যাসিড। এটা পরিষ্কার জারণ, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো জারক এবং এই যে এখানে 3টা হাইড্রোজেন ছিল, এখানে 2টা অক্সিজেন যুক্ত হলো, তাহলে এটা হলো জারণ ঘটানো বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডকে আমরা জানি যে হলো যে এখান থেকে সোডিয়াম বেনজয়েট হবে। ওই যে আমরা জানি যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডিয়ামের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন তৈরি হয়। তো সেটা তো হলো যে ভিন্ন। এটা হলো যে হফম্যান ডিগ্রেডেশন, হ্যাঁ, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তো এই যে বেনজোইক অ্যাসিডকে যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এই যে ক্যালসিয়াম অক্সাইড যে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে যে একটা ডিকার্বক্সিলেশন মানে কি, অর্থাৎ কার্বক্সি ত্যাজন, এই যে কার্বন ডাইঅক্সাইড চলে যাচ্ছে, এই জন্য এই বিক্রিয়াটা হলো ডিকার্বক্সিলেশন। এই যে একটা কার্বন কমে গেল, কারণ আমাদের মূল উদ্দেশ্যটাই হলো যে এখানে টলুইনের এই যে কার্বন, বেঞ্জিনে যেহেতু এখানে কোনো ইয়ে নাই, এখানে পার্শ্ব শিকল নাই, সুতরাং এই কার্বনকে সরাতে হবে। তাহলে এই কার্বনকে সরানো মানে হলো এখানে ডিকার্বন। তো ডিকার্বন করার জন্য আগে আমরা কার্বক্সিল করলাম, এরপরে এই সরাসরি কার্বনকে সরানো যায় না, এই জন্য আমরা আগে কার্বক্সিল করলাম, করে ওই কার্বক্সিলের যে মূল কার্বক্সিল মূলকটা, এই কার্বন সহ এটাকে সম্পূর্ণরূপে আমরা এখান থেকে সরাই দিলাম, ডিকার্বক্সিলেশন। তো এখন যদি বলে যে এখানে এখানে আমরা আর একটা ইয়ে দেখাচ্ছি যে যদি ওই যে এটা ছিল ফেনল, এ না তো, যেটা এই যে মূল যে যৌগটা ছিল ফেনল, তো যদি বলতো যে এই যে এ থেকে বেনজিন থেকে আমরা কিভাবে ফেনল পাবো, বা এটার কিভাবে আমরা পারস্পরিক ইয়ে করব, রূপান্তর করব। তো এই জন্য আমরা একটা এক্সেস দেখাচ্ছি যে বেনজিন থেকে আমরা নাইট্রোবেনজিন করলাম, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন, অ্যানিলিন থেকে এই যে আবার বেনজিনটা, ওই যে আমরা বললাম যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অনেক কিছু তৈরি করা যায়, আমরা একটু আগে দেখালাম, এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে এই যে ফেনল পাওয়া যায়। এরপরে এটা হলো যে বরিশাল বোর্ড 17তে আসছিল, এখানে বলা ছিল যে এই যৌগটি অসম্পৃক্ত কিনা। তো এটা তো আমরা আগেই বলছি। আর এক্স এবং ওয়াই এর ইলেকট্রন আকর্ষে প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তা কর্ম, এটাও কিন্তু আমরা আগেই বলছি। আমরা বিক্রিয়াটা দেখাচ্ছি যে এটা ছিল এই যে 2 কার্বন বিশিষ্ট অম্লদ্রব্য হাইড্রোকার্বন, এটা ছিল এই যে অ্যাসিটাইলিন, এটাকে উত্তপ্ত, এটা আমরা কিন্তু এর আগের ক্লাসে বলছি। সব শেষে আমরা যেটা একটু আমরা বলতে চাচ্ছি যে এই যে বিভিন্ন বিক্রিয়া আছে, যে এই যে রিঅ্যাকশন নেম, বিক্রিয়ার নাম, রিয়াজেন্ট, অর্থাৎ নাইট্রেশনের ক্ষেত্রে মূল রিয়াজেন্টটা হলো নাইট্রিক অ্যাসিড, আর যে সালফিউরিক অ্যাসিডটা ইউজ করা হয় এটা কিন্তু ক্যাটালিস্ট বা প্রভাবক, এটা বিক্রিয়াকে ত্বরান্বিত করবে বা এই বিক্রিয়াকে সহায়তা করবে, কিন্তু নিজে অক্ষুণ্ণ থাকবে। আর মূল ইলেকট্রোফাইলটা হলো নাইট্রো গ্রুপ বা নাইট্রোনিয়াম আয়ন, এই যে এইটাই কিন্তু ইলেকট্রোফাইল, এই যে এখানে যুক্ত হলো। সালফোনেশনের ক্ষেত্রে সালফার ট্রাইঅক্সাইড, এটা হলো মূল রিয়াজেন্ট, যেটা আমরা পাই হলো ফিউমিক সালফুরিক অ্যাসিড থেকে। আর এখানে ক্যাটালিস্ট হলো এই যে সালফুরিক অ্যাসিড, আর এই ইলেকট্রোফাইল হলো এই যে বাইসালফাইড, যেটা ক্যাটায়ন, এটা হলো মূল ইলেকট্রোফাইল। হ্যালোজেনেশনের ক্ষেত্রে এই Br2 যদি ব্রোমিনেশন হয় তাহলে Br2 Fe Br3, অর্থাৎ এই এটা হলো আয়রন 3, হ্যাঁ, Fe Br3 যেহেতু। আর ইলেকট্রোফাইলটা হলো এই যে ব্রোমিন ক্যাটায়ন, যেটা ব্রোমোনিয়াম আয়ন, আর মূল যৌগটা হলো এই যে ব্রোমোবেনজিন। যদি এখানে Cl2 হয় তাহলে এখানে হবে Cl2, আর এখানে হবে আয়রন ট্রাইক্লোরাইড, আর এটা ছিল আয়রন ট্রাইব্রোমাইড। আর যদি I2 হয় তাহলে এটা হবে I2, এটা হবে আয়রন ট্রাই আয়োডাইড, আয়োডমূলক হবে, আর হচ্ছে যে এই যে ক্লোরোনিয়াম আয়ন ইত্যাদি।
ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড, এখানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এখানে মূল ইলেকট্রোফাইলটা হলো আর প্লাস, বা এটা হলো যে এই মিথাইল কার্বোক্যাটায়ন বলা হয়, মিথাইল কার্বোক্যাটায়ন বলা হয়। এটা অ্যালকাইল হতে পারে, অ্যালকাইল অ্যালকাইল হতে পারে, বা হলো যে মিথাইল হতে পারে, বা ইথাইল হতে পারে, বা প্রোপাইল হতে পারে, প্রোপাইল ক্যাটায়ন, কার্বো ইত্যাদি হতে পারে। সেই অনুযায়ী এখানে আর যুক্ত হবে। আর অ্যাসাইলেশনের ক্ষেত্রে এটা হলো এই অ্যাসাইল ক্লোরাইড, আরটাও অনুরূপভাবে। আর এখানে অ্যাসাইল কার্বোক্যাটায়ন, যেটা এই যে এখানে আর সিও প্লাস, আর এই যে এখানে তাহলে এই জিনিসগুলো একটু জাস্ট মনে রাখ। যেমন আমরা এই যে নাইট্রেশনের ক্ষেত্রে আমরা কি করি, এই নাইট্রিক অ্যাসিড প্লাস সালফুরিক অ্যাসিড দিয়ে আমরা এই যে নাইট্রোনিয়াম কার্বোক্যাটায়ন তৈরি করি স্টেপ ওয়ানে। অনুরূপভাবে সালফেশনের ক্ষেত্রে এটার সাথে এটা বিক্রিয়া করে স্টেপ ওয়ানে এটা তৈরি করে। হ্যালোজেনের ক্ষেত্রে এই যে এইটা এবং এটা মিলে স্টেপ ওয়ানে এই যে এটা তৈরি করে, স্টেপ টুতে এইটা যে সরাসরি এখানে অ্যাটাক করে। তো এই জন্য আমরা ইন জেনারেল সবগুলো আমরা এখানে দেখাই দিলাম। তো আমরা এই 17 সালে নিয়ে আমরা 3টা ক্লাস আজকে নিয়ে নিলাম, আজকে শেষ। তো এর মাধ্যমে যে 17 সালের বিভিন্ন বোর্ডে যে ইয়েগুলো আসছে, বোর্ড কোশ্চেন, এটা নিয়ে আমরা এটার আলোকে আমরা আলোচনা করলাম। তো সবাইকে ধন্যবাদ।